Hello friends, welcome to my YouTube channel, The Web as Education. So friends, আমরা টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ তাকে লক্ষ্য রেখে যে ক্লাসগুলো করছিলাম তার আজকে ক্লাস নাম্বার 40। তো প্রথমে অনুরোধ করব যে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটি অন করো। কারণ কি আমি কারণগুলো বলছি একটাই, যে যেহেতু ডাব্লিউবি টেট ইন্টারভিউ খুব সামনে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হবে, মানে আর কি নোটিফিকেশান আসবে। তো যে ক্লাসগুলো আমি করাচ্ছি তার একটাই গুরুত্বপূর্ণ, যে এই সমস্ত প্রশ্ন কিন্তু 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে আজ চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নের কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক এই ক্লাসগুলোর এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো তার আগে সকলকে অনুরোধ করব চ্যানেলটি গ্রো করার জন্য, চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ অনেকেই দেখছো 1000, 2000, 5000 করে দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না। এতে কিন্তু কি একটা ডিমোটিভেট হয়ে যায় এবং চ্যানেলের যেটা একটা রিচ, সেই রিচটাও কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো সকলকে এটাই অনুরোধ করব, কারণ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু খারাপ লাগে। কারণ ফ্রিতে এত কিছু তোমাদের জন্য এত খাটনি করে দেওয়া হচ্ছে, তার জন্য সকলকেই অনুরোধ করব যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো নিজের প্রেজেন্ট দেওয়ার জন্য অবশ্যই একটা করে থাম্বনেল দিয়ে দাও লাইক বটমে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। ওকে, দেখো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 40। এর আগে কিন্তু অলরেডি 39 অর্থাৎ 39টা ক্লাস আমি করে দিয়েছি এবং ডেমো ক্লাসও অনেক প্রায় 50টা ক্লাস রয়েছে। কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু টেট ইন্টারভিউর জন্য এত ডেডিকেটেডভাবে কিন্তু ক্লাস করায়নি, কারণ আমি নিজেও একটা এক্সপিরিয়েন্স, আমারও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং আমিও দেখেছি। তাই অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে দেখো, অনেকটা কাজে দিবে। এবং এটা শিওর বলছি যে 90% তোমাদের কি 100% বলবো না, কিন্তু 90% তোমাদের এখান থেকেই কভার হয়ে যাবে, যে আমি ক্লাসগুলো করে চলছি এক এক করে তোমরা যদি দেখো। ওকে, তো দেখো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 40। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি সিচুয়েশন বেসড রেখেছি আজকে, কারণ অনেকেই বলছিল দাদা বা স্যার সিচুয়েশন বেসড। দেখো প্রশ্নগুলো কেমন আছে একবার বলবি। ওকে, আর লাইক করে অবশ্যই ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত। দেখো আজকে প্রথম প্রশ্ন, যে সন্ধ্যা ও মমতা দুজন ছাত্রী রয়েছে, সপ্তম শ্রেণীর দুই মেধাবী ছাত্রী এবং দুজনেই পরস্পরের প্রতি অত্যন্ত ঈর্ষাকাতর। অর্থাৎ কি ভালো, এবং ভালো হলে কি আমরা দেখি অনেক সময় ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে কি একে অপরের প্রতি হিংসা করে, ঈর্ষা করে। তো শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী হবে? না উত্তর কী হবে, না আলাদা আলাদাভাবে কথা বলে এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতা বিষয়ে জানানো। এর উত্তর এটাই, যে তাদেরকে আলাদা আলাদাভাবে জানা এবং একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যে হিংসা বা ঈর্ষা এটা যেন তাদের একটা আলাদা যে পর্যায়ে চলে যাওয়া, এটা যেন না ঘটে। তারা নিজের প্রতিযোগিতাতে সম্পন্ন থাকুক, নিজেরা প্রতিযোগিতা করুক, কিন্তু সেটা যেমন পড়াশোনার মধ্যেই যেন থাকে, এই বিষয়ে তাদেরকে বোঝানো এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতাতে অংশগ্রহণ করানো। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সেলিম সঙ্গীতে অত্যন্ত ভালো কিন্তু গণিতে ভালো ফল করতে পারছে না। গণিতের শিক্ষক হিসেবে আপনি সেলিমের বিষয়টি কীভাবে দেখবেন? এটা এক ধরনের, দেখো এটা প্রশ্ন জানো, এটা শিখনের একটা অক্ষমতার দিক ধরা পড়ে এটা। তো সেলিমকে বুঝিয়ে বলবো যে গণিতেও সে ভালো ফল করবে এবং তত্ত্বগুলি সহজে বুঝিয়ে দেব। গানের সঙ্গে পড়াশোনাটাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কি না, একটা ছাত্র বা ছাত্রীকে সবসময় যে একটা বিষয় ভালো, যে তাকে একটা বিষয় এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নয়। কারণ আমরা জানি কি একটা শিশুর বা একটা শিশু শিক্ষার্থীর সবসময় সর্বাঙ্গীন বিকাশ কিভাবে তার সম্ভব হয়, সেদিকে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার প্রধান দায়িত্ব। তাই শুধু গণিত বিষয়ে বা শুধু সঙ্গীতের বিষয়ে যে সে পারদর্শী থাকবে সেটা নয়, তাকে সমস্ত দিক থেকেই পারদর্শী করার চেষ্টা করতে হবে এবং বাহবা দিতে হবে, উৎসাহ করতে হবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কী বলছে, না মঞ্জুষা খেলাধুলায় অত্যন্ত আগ্রহী ও আগামী দিনে পেশা হিসেবে ক্রীড়াকে বেছে নিতে চায়। আপনার পরামর্শ কী হবে? অর্থাৎ আপনি একজন শিক্ষক হিসেবে কী পরামর্শ দেবেন? না পড়াশোনার সাথে সাথে খেলাটাকেও চালিয়ে যেতে হবে এবং নিজের আকাঙ্ক্ষায় সফল হতে কঠোর পরিশ্রম করতে হবে, এই উপদেশ তাকে দিতে হবে এবং তাকে পথপ্রদর্শক হিসাবে তোমাকে একজন থাকতে হবে। অর্থাৎ কেউ যদি লেখাপড়ার সাথে সাথে যদি কেউ খেলাধুলা করতে চাইছে এবং খেলাধুলাটা চালিয়ে যেতে চাইছে, এমন নয় যে তাকে ধমক দিয়ে বা বকে তাকে যে তুই খেলাধুলা করবি না, শুধু পড়াশোনা কর, না, এটা কিন্তু একজন শিক্ষক হিসেবে শোভা পায় না। তোমাকে সবসময় তাকে এনকারেজ করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, হ্যাঁ পড়াশোনাও করো, সাথে সাথে খেলাটাও চালিয়ে যাও, এতেও তোমার ভবিষ্যৎ ভালো এবং খেলাধুলা স্বাস্থ্যের পক্ষেও ভালো জিনিস। ওকে,
নেক্সট দেখো, তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে। আজ অনেকগুলো প্রশ্ন রয়েছে, মোর দ্যান 20 প্রশ্ন রয়েছে। ওকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে, এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, অমল আপনার শ্রেণীর ছাত্র, ঠিক আছে। তার স্বভাব হলো প্রতিটি বিষয়ে শিক্ষককে অসংখ্য প্রশ্ন করা। আপনি কি করবেন? দেখবে অনেক শিশু শিক্ষার্থী থাকে কি, অনেক জিজ্ঞাসু থাকে, তাদের মনের মধ্যে কি যে কোনো বিষয়ে প্রশ্ন করার একটা তাগিদ থেকেই যায়। তো এক্ষেত্রে তুমি একজন শিক্ষক বা শিক্ষিক হিসেবে কি করবে? তা কি প্রশ্ন করতে বারণ করবে? তা কি মারবে, ধমকাবে? না, না, প্রশ্নগুলির উত্তর দেবে অবশ্যই, এবং অমলের সাথে সাথে অন্যদেরও উৎসাহ করবে বা উৎসাহ করব, যাতে করে কি তারাও যেন প্রশ্ন করে, এবং প্রত্যেকটা বিষয়ে যাতে প্রশ্ন জানতে চায় যে কি হবে বা কি বিষয় বা কি জিনিস, এই সময় সমস্ত কিছু যেন তাদের মধ্যে যে একটা জিজ্ঞাসু মনোভাব সেটা যেন তৈরি হয়। এইভাবেই কিন্তু শিশু শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রতি একটা এনকারেজ বা একটা আগ্রহ বা একটা উৎসাহ বাড়িয়ে দেওয়া উচিত। শরীরটা আমার যথেষ্ট ভালো নেই, তাই ক্লাস হয়তো কম দিচ্ছি, কয়েকদিন কিন্তু ভালোই ক্লাস চলছিল, এই দুদিন থেকে শরীরটা খারাপ আছে, তাই একটা কি দুটো ক্লাস দিতে পারছি। আশা করছি আই হোপ 2-1 দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তোমাদের আশাতে, তো অবশ্যই আরও ক্লাস কন্টিনিউ ভালো ভালো বেশি বেশি করে ক্লাস দেবো, কারণ ইন্টারভিউ নোটিশ খুব তাড়াতাড়ি বার হবে, এটা নিশ্চিন্তে থাকো। সমস্ত বিষয় কিন্তু নির্ভর করছে একটাই, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তাই 26 তারিখকে তোমরা টার্গেট করেছি, 26 তারিখে কলকাতার বুকে সকলে কাঁপিয়ে দাও, সকলের অধিকারের লড়াই পথে নামো। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যে যখন কোনো একটি বিষয় কোনো শ্রেণীর বেশিরভাগ ছাত্রেরা বুঝতে পারবে না, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? না, কোনো ক্ষেত্রে হতেই পারে যে তুমি হয়তো কোনো একটা বিষয় পড়াচ্ছ, সেখানে হয়তো শিশু শিক্ষার্থীরা বুঝতে পারলো না, এখানে তুমি কি করবে? না, এটা কি না আরেকবার বিষয়টি কি সহজভাবে পড়াবো। অর্থাৎ যদি তোমার মধ্যে যদি কোনো খামতি থাকে, একজন শিক্ষক হিসেবে তুমি যখন কোনো পাঠদান করাচ্ছ, তোমার যদি পাঠদানের প্রতি যে যে একটা পদ্ধতি, সে পদ্ধতিতে হয়তো অসুবিধা থাকতেই পারে, এক্ষেত্রে শিশু শিক্ষার্থীদেরকে তোমার না ভুল ধরে নিয়ে তোমাকে নিজেকে শুধরে নিয়ে বিষয়টা আরও যাতে তাদের কাছে বোধগম্য হয়, বাস্তবসম্মত হয়, বিষয়টি সহজভাবে তাদের কাছে পরিস্ফুট করে দেওয়া। ওকে, যদি বোঝাতে অসুবিধা হচ্ছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। ওকে, আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে ভিডিওগুলো জানাও। নেক্সট দেখো 6 নম্বর, রাজুকে তার সহপাঠীরা গায়ের রং কালো বলে রাগ করে বা রাগায়, শিক্ষক হিসেবে আপনার কী করতে হবে? এটা কিন্তু একটা খুব বড় খারাপ জিনিস যে শিশু শিক্ষার্থীর মধ্যে এই বিষয়গুলো দেখা দেয়, এবং এগুলো যদি একজন শিক্ষক বা শিক্ষিকার বা তোমরা যখন যেহেতু সকলে হবু শিক্ষক শিক্ষিকা, তো যদি তোমাদের কাছে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, এগুলো কীভাবে তোমরা সমাধান করবে? কি বলবে? না, ক্লাসে ব্যক্তিগত পার্থক্য নিয়ে আলোচনা করব, এই ধরনের বৈষম্য করা অনুচিত কাজ সেটা সবাইকে বুঝিয়ে বলবো। অর্থাৎ যাতে একে অপরের প্রতি যে বৈষম্যগত যে মনোভাব, কেউ উঁচু জাতি নিচু জাতি, কেউ কালো, কেউ ফর্সা, কেউ বেটে, কেউ লম্বা, কেউ মোটা, কেউ পাতলা, এই ধরনের যাতে শিশু শিক্ষার্থীদের মধ্যে না কোনো একটা আলাদাভাবে দ্বিমত দেখা দেয়, বা তাদের মধ্যে যে একটা আলাদাভাবে যে বৈষম্য, সেই বৈষম্য যাতে না তৈরি হয় সেদিকে নজর রাখবো, এবং বিষয়টি সকলকে একসাথে বুঝিয়ে বলতে হবে যে একটা বিদ্যালয়, একটা শ্রেণীকক্ষ মানে সকলে আমরা একটা পরিবারের একটা ঘরের মতো, সকলে যাতে একসাথে একভাবে চলতে পারে সেই বিষয়টা নজর দেওয়া। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? না, প্রশ্ন করার 5 থেকে 10 সেকেন্ড পরেও যদি কোনো ছাত্র উত্তর দিতে পারে না, শিক্ষক হিসেবে আপনার কী করা উচিত? এটাও দেখা দেয় যে তুমি হয়তো শ্রেণীকক্ষে কোনো প্রশ্ন করেছো, শিশু শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার ক্ষেত্রে এটা দেখা গেছে, আমি যখন টিউশন পড়াই আর কি অনেক সময়, তখন দেখা যায় কি যে উঁচু উঁচু ক্লাসের শিশু শিক্ষার্থী ছাত্রছাত্রীরাও কী করে, যে হয়তো প্রশ্ন করলাম যে এই তুই বাড়ি থেকে কালকে তুই টিউশন আসিস নি কেন, তখন কী করে অনেক সময় তারা চুপ থাকে। তো এই ধরনের একটা সমস্যা দেখা দেয়, বা কোনো একটা প্রশ্ন করছি, দেখছি 10 মিনিট হয়ে গেলো, বা 10 মিনিট 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট হয়ে গেলো, দেখছি সে চুপচাপ দাঁড়িয়েই আছে বা বসে আছে, কোনো বলছে না মুখে। তো এক্ষেত্রে একটা ট্যাকেল করা একটা শিক্ষকের ক্ষেত্রে খুবই অন্যরকম ব্যাপার, যে তাহলে শিশুটি কি ভয় করছে না লজ্জা পাচ্ছে? তো কী বলবে? না, প্রশ্নটি ভাষা বদলে আবার প্রশ্নটি তাকে করা, এবং প্রশ্নটি বুঝতে কোথায় ছাত্রদের অসুবিধা হচ্ছে তা জানার চেষ্টা করা। এবং এর সাথে সাথে আমার একটা বিষয় যোগ করলে ভালো হয়, যে যদি তার মধ্যে কোনো ভয় বা যদি কোনো একটা লাজুক মনোভাব তৈরি থাকে যে কোনো বিষয়টা সে বলতে পারছে না, তো তাকে ভালোভাবে বুঝিয়ে বলা, এবং যদি বলার পরে বাকি যে শিশু শিক্ষার্থীরা থাকবে তারা যদি সেটা নিয়ে যদি হাসি ঠাট্টা করে, তাদেরকেও বুঝিয়ে বলা যে এই ধরনের সমস্যা হতেই পারে কারোর মধ্যে। ঠিক তো?
তো প্রথম কাজ কী হবে, প্রশ্নটি ভাষা বদলে আবার তাকে প্রশ্নটি করা, এবং প্রশ্নটি যদি বুঝতে কোথাও তার অসুবিধা হচ্ছে তাকে আবার সেটা জানার চেষ্টা করব। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যে কোনো বিষয়ে কাঁচা অর্থাৎ যারা নতুন ছাত্রছাত্রী তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত। না তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে এবং সহজ ভাষায় বর্ণনা করতে হবে। ঠিক তো, যে যারা নতুন, যারা হয়তো কোনো কিছু জানে না, তাদের কি সহজ ভাষায় যত বলবে, সাবলীলভাবে যত বলবে, তাদের কি বাস্তব নিয়ে যত কিছু বলবে, তারা কীভাবে বুঝতে চাইছে সেইভাবে যদি তাদের কাছে সহজভাবে বর্ণনা করতে পারা যায়, তাহলে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং তাদের কাছে সেটা রপ্ত হবে। নেক্সট দেখো তারপরে 9 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয় ছুট সমস্যার একটি সমাধান বলুন। দেখো বিদ্যালয় ছুট নিয়ে আমি অনেক প্রশ্ন করেছি, যদি কেউ এর আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখো, পিডিএফ টেলিগ্রাম রয়েছে সেখানেও পড়ো। তবে সব থেকে আগে বলবো যে পিডিএফের পেছনে না ছুটে নিয়ে সকলকে বলো 2বার 3বার 4বার 5বার অন্তত ভিডিওগুলো দেখো, 20 মিনিট 10 মিনিট 15 মিনিটের ভিডিও। একজন হবু শিক্ষক শিক্ষিকা হিসেবে যদি পেশেন্স যদি নিজের মধ্যে না থাকে, যদি একটা ধৈর্যশীলতা যদি না থাকে, তাহলে তুমি ইন্টারভিউতে কোনোভাবে তুমি নিজে সফল অর্জন করতে পারবে না। তাই বলবো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা, একবার না হয় 2বার না হয় 3বার দেখো। কোনো অসুবিধা হলে আমাকে টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করো। এখনও পর্যন্ত টেলিগ্রামে 190 অর্থাৎ প্রায় 200 কাছাকাছি স্টুডেন্ট রয়েছে, এমন কেউ নেই যে প্রশ্ন করেনি এবং তাদের আমি সঠিক সময়ে জবাব দিইনি। তাই অবশ্যই প্রশ্ন করো, অবশ্যই একে অপরের কমিউনিকেশন থাকা দরকার। তো টেলিগ্রামে যুক্ত হবে এবং প্রশ্ন করতে পারো। তো কী বলছে, বিদ্যালয় ছুট সমস্যার একটি সমাধান কি না, পাঠ্যক্রম ও বিদ্যালয়ের পরিবেশ মনোরম করতে হবে, পঠন পদ্ধতি ও শিশুদের মনোগ্রাহী করতে হবে, যাতে করে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ছুট না হয়ে যায়, মাঝপথে পড়া ছেড়ে না দেয়। আরও সমাধান থাকতে পারে, যেমন তাদের পরিবারের সাথে বোঝাপড়া করে যে বিদ্যালয়ে পাঠানো দরকার, শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, তাতে করে তারা সুযোগ সুবিধা পাবে, মিড ডে মিলের খাবার রয়েছে, সঠিক সময়ে বিভিন্ন যে আর্থিক সহযোগিতা সেটা পাওয়া যাবে। এভাবে সমাধান করা যায় যাতে করে বিদ্যালয়ে ছোট শিশু শিক্ষার্থীর সংখ্যা কমে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বলছি পড়ানোর সময়ে যদি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, আপনি কি করবেন। হতেই পারে যে পড়াতে হয়তো, যেমন আমি তোমাদের পড়াচ্ছি তো কোনো একটা বিষয় ভুল বলে ফেললাম, তো কী করা দরকার, বিষয়টি অসম্পূর্ণ রেখে অন্য বিষয় পড়াবেন এবং ছাত্রদের বলবো যে ভুল হয়েছে তা সংশোধন করে নেব, অর্থাৎ একটা সংশোধনের রাস্তায় কিন্তু আসা এবং তাদেরকে সংশোধনে করিয়ে দেওয়া বিষয়টা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কী বলছে না, পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কী করা উচিত। না তার সঙ্গে কি বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত এবং তাদেরকে বুঝিয়ে বলা দরকার বইয়ের মধ্যে কি কি রয়েছে, কিভাবে পড়লে কি হবে, না পড়লে কী হবে, সুবিধা অসুবিধা দুটোই বোঝাতে হবে, যাতে করে শিশু শিক্ষার্থীরা একটু নৈতিক দিকটা মানবিক দিকটা বুঝে নিয়ে একটা আদর্শ পথে যাতে পরিচালিত হয়, সেভাবে তাদেরকে বিষয় কিছু মনীষীর গল্প বলে তাদেরকে পড়ার প্রতি আগ্রহ বিষয় বাড়াতে হবে, বা বিভিন্ন যে পদ্ধতি রয়েছে বিভিন্ন টিএলএম ব্যবহার করে তাদেরকে পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন, কি দেখে বেশি নম্বর দেওয়া উচিত। না সঠিক উত্তরটি নিজের ভাষায় গুছিয়ে লিখছে কি না সেটা দেখি। আজকালকার একটা বড় সমস্যা যে টিউশনে যে সমস্ত নোটস লিখিয়ে দেওয়া হচ্ছে, উঁচু ক্লাসের জন্য বলছি আমি, তারা কি করে না ওই টিউশনের মধ্যে যতজন শিক্ষার্থীরা পড়াশোনা করে ছাত্রছাত্রী, তারা কি করে যে ওইভাবেই কিন্তু হুবহু লেখার চেষ্টা করে। তাতে কী দেখা যায় না, যখন একজন শিক্ষক মহাশয় যখন দেখছেন খাতাগুলো, তাদের মধ্যে কি একই রকম লেখাটা দেখতে পায়, ফলে এক্ষেত্রে কি একটা গড় নাম্বার পাওয়া যায়। তো যতটুকু সম্ভব শিশু শিক্ষার্থী বলতে হবে যে তারা যেন নিজের ভাষায় সঠিক বিষয়টা বুঝে নিয়ে নিজের মতো করে নিজের ভাষায় যাতে উত্তর দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু তাদেরকে বলা, এবং এভাবেই একজন শিক্ষক বা শিক্ষিকার কাজ হবে যে উত্তরটি যদি সে সঠিকভাবে এবং নিজের ভাষায় গুছিয়ে লিখেছে, তাহলে তাকে বেশি নাম্বার দেওয়া উচিত বা দরকার। নেক্সট দেখো তারপরে 13 নম্বর প্রশ্ন, যে স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে গেলে কী সব থেকে বলছে বেশি জরুরি, কী জরুরি, অবশ্যই যেটা রুলস রেগুলেশন যেটা বলে নিয়মানুবর্তিতা, অর্থাৎ একটা স্কুলের বা একটা বিদ্যালয়ের যদি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে সব থেকে যেটা জরুরি বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। সঠিক সময়ে স্কুলে আসা, সঠিক সময়ে প্রার্থনা করা, সঠিক সময়ে ক্লাসে প্রবেশ করা, সঠিক সময়ে খাবার খাওয়া, এই বিষয়গুলো কিন্তু দরকার, এবং যার মধ্যে পড়ছে কি একটা নিয়ম শৃঙ্খলা। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কী বলছে না, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কাছে সুশিক্ষক হতে পারে কিভাবে।
তাহলে তুমি একজন কীভাবে শিক্ষার্থীদের কাছে সুশিক্ষক হবে, না কি বলবে, ব্যক্তিগত গুণাবলী দ্বারা। অর্থাৎ তোমার যে ব্যক্তিগত গুণগুলো রয়েছে সেগুলো তাদের কাছে সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে হবে, যাতে করে তারা তোমাকে বেশি পছন্দ করে এবং তুমি তাদের কাছে একজন সুশিক্ষক হিসেবে পরিচিত হও। নেক্সট দেখো, শরীরটা একদমই ভালো নেই, তাই ক্লাস করাতে পারছি না প্রায় তাও চেষ্টা করছি যতটা সম্ভব। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, যে শিক্ষণ পদ্ধতির সঠিক ক্রমিক পর্যায় কোনটি? তো শিক্ষণ পদ্ধতির সঠিক ক্রমিক পর্যায় কী হবে, না প্রথমে কি শ্রবণ, তারপরে কি বাক বিনিময়, তারপরে পঠন, তারপরে লিখন। অর্থাৎ কি প্রথমে কোনো বিষয় কি একটা শিশু প্রথমে শোনে, তারপরে সে বলতে শিখে, তারপরে সে পড়তে শিখবে, তবেই তো সে লিখতে শিখবে। এবং এটা হচ্ছে একটা আদর্শ এবং সঠিক ক্রমিক পর্যায়, এবং এটা চিরকাল এভাবেই কিন্তু চলবে। ওকে, নেক্সট দেখো তারপরে 16 নম্বর প্রশ্ন, যে পিছিয়ে পড়া শিশুদের অন্যতম বৈশিষ্ট্য কী কী? তো পিছিয়ে পড়া যারা থাকে তাদের কি অন্যতম বৈশিষ্ট্য কী, না বয়সের তুলনায় তাদের বৃদ্ধি কম। অবশ্যই যে বয়স যেটা হয়েছে তার থেকে বৃদ্ধি কম হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে তাদের ধারণ ক্ষমতা নিম্নমানের, দুর্বল চিন্তা শক্তি, পরিকল্পনার ক্ষমতা কম, এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে দেখা দেয় যারা পিছিয়ে পড়ে। এবং অনেক সময় দেখা যাবে, দেখবে 7 বছর 8 বছর পড়ছে কিন্তু ক্লাস 1-এই পড়ছে, এখনও পর্যন্ত ভালোভাবে তার সে যে পড়ার দক্ষতা সেটা কিন্তু অর্জন হয়নি। তো এইগুলো হচ্ছে পিছিয়ে পড়া শিশুদের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কী বলছে, না কোনো ছাত্র শ্রেণীকক্ষে বাজে আচরণ করলো, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? না কাউন্সেলিং করব এবং তাকে বোঝাবো যে এরূপ আচরণ করা উচিত নয়। যে কোনো বিষয়ে তার কারণ জানা, কারণটাকে বোঝা এবং তার আচরণ কেন করছে সে কারণটা সেই আচরণ যেন না করে সেভাবে তাকে বুঝিয়ে বলা, কোনোভাবেই তাকে শাস্তি দেওয়াটা যুক্তিযুক্ত নয়। নেক্সট দেখো তারপর 18 নম্বর প্রশ্ন, যে শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী একাধিকবার পিছিয়ে পড়েছে, শিক্ষক হিসেবে তখন আপনার কী দায়িত্ব হবে, না কী দায়িত্ব করবে? না এক্ষেত্রে অভিভাবককে জানানো যে সে কেন পিছিয়ে পড়ছে, তাকে কি ভালোভাবে নজর দেওয়া, তাকে নজরের মধ্যে রাখা, এবং একজন শিক্ষক হিসেবেও কাজ হবে কি যে তাকে একটু বাড়তি সময় দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা, যে তার পিছিয়ে পড়ার কারণগুলো জানা এবং তার সমাধানের চেষ্টা করা। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, যে বানান শুদ্ধিকরণে শিক্ষকের দায়িত্ব কী? তো এটা কিন্তু বর্তমানে একটা খুবই বড় সমস্যা, যে শিশু শিক্ষার্থীরা বানান কিন্তু আজকাল ঠিকভাবে লিখতে পারে না। সেক্ষেত্রে কী করতে হবে, অনুশীলন করানো এবং বানান শিক্ষায় আগ্রহ সৃষ্টি করা, বিভিন্ন জটিল যুক্তাক্ষরযুক্ত বানানগুলো তাদেরকে বোর্ডে লিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কীভাবে প্রয়োগ করা যায়, এগুলো একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হবে, যাতে করে সে বানানের প্রতি শুদ্ধিকরণ আনতে পারে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর সমমানের না হওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? অর্থাৎ দেখবে একটা শ্রেণীকক্ষের মধ্যে সবাই কি সমান পরিমাণের শিক্ষা জানে না, সেক্ষেত্রে আপনার কি কর্তব্য হবে? সেক্ষেত্রে কী হবে, না ব্যক্তিগত বৈষম্য, উপকরণের অভাব এবং সমানাধিকার না পাওয়া ও পরিবেশের অভাব, এগুলোর জন্যই কিন্তু ব্যক্তি কি একটা শিক্ষার্থী আরেকটা শিক্ষার্থীকে আলাদা হতেই পারে। প্রথমত তার ব্যক্তিগত বৈষম্য থাকবে, ঠিক উপকরণের অভাব, হয়তো সেই উপকরণগুলো বইগুলো পাঠ্য বইগুলো পাচ্ছে না, খাতাগুলো কলমগুলো পাচ্ছে না। তারপর কি সমাধিকার না পাওয়া, অর্থাৎ সমান অধিকার না পাওয়া হতে পারে এটা। এবং পরিবেশের প্রভাব, যে পরিবেশে সে মানুষ হচ্ছে সেই পরিবেশে হয়তো সে ভালোভাবে শিক্ষা পায়নি বা তাদের পরিবারে কেউ সেরকম শিক্ষিত নয়, তাকে সঠিক উপদেশ দিয়ে সঠিক পথে সঠিকভাবে বুঝিয়ে বলার মতো কেউ নেই, এগুলো কিন্তু সমস্যা দেখা দেয়। এবং আজ থেকে একটা নতুন যেটা বিষয় সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, যাতে করে তোমরা কমেন্ট করো এবং কমেন্টের বিষয়গুলো জানাও, যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সংশোধনী পাঠের উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়। একটা পাঠ, সংশোধনী পাঠ, রিমিডিয়াল টিচিং, অনেকেই পড়েছো সংশোধনী পাঠ, রিমিডিয়াল টিচিং একই জিনিস। তো সংশোধনী পাঠের উদ্দেশ্য কী হবে বলে আপনার মনে হয়, অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবে। আর সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, ওখানে যুক্ত হয়ে যাও। আর প্লেলিস্টটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, প্রথম থেকে কিন্তু 1 নম্বর থেকে ক্লাস দেখা শুরু করো। তো আজকে ছিল মোট এখানে তোমাদের 21টা প্রশ্ন, তার মধ্যে আমি 20টা তোমাদের প্রশ্নের উত্তর দিলাম। আশা করছি সকলেরই ভালো লেগেছে। এবং 21 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসাবে রাখো এবং প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।